ক্লাস 12 এর সিলেবাসে যে ইউনিট 8 আছে তার প্রথম চ্যাপ্টার তো আমরা পড়ে ফেলেছি পরমাণু। তো আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। তো সেটা আমরা আজকে শুরু করব। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো এখানে আমরা কি কি পড়ব, নিউক্লিয়াস সম্পর্কে বেশ কিছু পড়ব, তারপরে ভর ত্রুটি, বন্ধন শক্তি, ঠিক আছে, তারপরে চলে যাবো তেজস্ক্রিয়তা। তো এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার বিষয় আছে। তো আজকে শুরু করছি, দেখা যাক আজকে কতটা এগোনো যায়। তো আশা করি দুটো ভিডিওতে টোটাল চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে পারবো এবং বেশ কিছু নিউমেরিক্যাল তোমাদের করিয়ে দেবো। যেভাবে আগের চ্যাপ্টারগুলো নিউমেরিক্যাল ছায়াপ্রকাশনীর অঙ্কগুলো করিয়ে দিয়েছি, এই চ্যাপ্টার থেকেও করিয়ে দেবো। তোমরা ভালো করে দেখো এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। তো প্রথম আমরা যেটা করবো, আমরা যেগুলো জানি ফান্ডামেন্টাল কিছু জিনিস, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ ভর ও শক্তির তুল্যতা, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। আমরা মাস এনার্জি ইকুইভ্যালেন্স সূত্র জানি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে E = mc²। এমটা হচ্ছে ভর, এমটাকে বলা হয় আপেক্ষিক ভর, সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তো আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে ভর কিন্তু স্থির রাশি নয়, কনস্ট্যান্ট নয়। গতিশীল কণার ক্ষেত্রে ভরটা বেগ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। বেগ যত বৃদ্ধি পায়, কি করে আমরা বলতে পারি সেটা, m সমান হয় m0/1√1 মাইনাস v²/c²। ভিটা হচ্ছে বেগ, তাহলে বেগ যত বৃদ্ধি পাবে এই পোরশনটা বাড়বে, তাহলে নিচটা কমবে। নিচটা যদি কমে তাহলে m এর মানটা, তাহলে বেগ বাড়লে v বাড়লে m বাড়বে, ঠিক আছে। যেখানে m0 কে বলা হয় রেস্ট মাস বা স্থির ভর, নিজস্ব যে ভর, কোন একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে তার যে ভর সেটাকে বলে স্থির ভর। ওকে, তো মাস এনার্জি ইকুইভ্যালেন্স বা ভর শক্তি তুল্যতা মানে ভর এবং শক্তি পরস্পর রূপান্তরযোগ্য, মানে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। যেমন 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি যদি নির্ণয় করতে হয়, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি যদি নির্ণয় করি, তাহলে E = mc²। তাহলে mটা কত, 1, c হচ্ছে 3 × 10⁻10 গ্রাম বলে এটা সিজিএস এ বসানো হলো, এত আর্গ থেকে যদি আমরা ইতে যেতে চাই তাহলে এটা আমাদের আসছে 9 × 10⁻20। আর্গ থেকে ইতে যেতে গেলে 9 × 10⁻20 বাই 1.6 × 10⁻12। এসআই এর ক্ষেত্রে -19 আর সিজিএস এর ক্ষেত্রে -12, 1.6 × 10⁻12 এত ইভি হয়ে গেল। তাহলে 1 গ্রাম থেকে আমরা সমতুল্য পরিমাণ শক্তি পেয়ে যাচ্ছি 9 × 10⁻20 ডিভাইডেড বাই 1.6 × 10⁻12। অনেক বড় একটা ইভি। ওকে, দেখতেই পাচ্ছি অনেক বড় পরিমাণ একটা শক্তি আমরা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা 1 গ্রাম থেকে কত পরিমাণ শক্তি পাই সেটা আমরা নির্ণয় করতে পারি। সাধারণত
1 গ্রামের ক্ষেত্রে আমরা করব না, আমরা এখানে করব যেহেতু নিউক্লিয়াস নিয়ে কাজ করছি তাই নিউট্রনের সমতুল্য ভর কত, প্রোটনের সমতুল্য ভর কত, ইলেকট্রনের সমতুল্য ভর কত সেগুলো একটু নির্ণয় করব। তো তার জন্য আমাদের ভর শক্তি তুল্যতা কাজে লাগাতে গেলে প্রোটন ইলেকট্রন নিউট্রনের ভরগুলো দরকার, সেগুলো আমরা দেখে নিই। যে 3টে ভ্যালু লিখে দেবো সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। মাস অফ প্রোটন এমপি 1.6725 10 to the power minus 24 গ্রাম বা 1.6725 10 to the power minus 27 কেজি। মাস অফ নিউট্রন সবচেয়ে ভারী 1.67, এখানে ছিল 25, এটা হবে 50 ইন্টু 10 to the power minus 27, আমি কেজিতে একবার লিখলাম, গ্রামে হলো 2400। আর মাস অফ ইলেকট্রন 9.11 ইন্টু 10 to the power minus 31 কেজি বা minus 28 গ্রাম। তো আমরা এবার প্রোটন ইলেকট্রন নিউট্রন এদের সমতুল্য পরিমাণ শক্তিগুলো নির্ণয় করতে পারি। সেটা কথা আসছে, আমরা এবার দেখে নেব। ছবিটা ক্লিয়ার আসছে? সুতরাং একটি প্রোটনের সমতুল্য পরিমাণ শক্তি আমরা একবারে ইভিতে বার করব। ই এম কত 1.6725 10 to the power minus 27, সি হচ্ছে 3 into 10 to the power 8, এ সাইডে বসাচ্ছি, বাই ইলেকট্রনের চার্জ 1.6 10 to the power minus 19 এত ইভি। প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে ভরটা প্রায় কাছাকাছি বলে তাই এদের মান দুটো প্রায় সমান আসবে। 1.6725 ইন্টু 10 to the power minus 27 ইন্টু 3 into 10 to the power 8 whole square divided by 1.6 into 10 to the power minus 19, 940.78 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে ইন্টু 10 to the power 6 এসছে, সি 10 to the power 6 টাকে তুলে দিলে মেগা হয়ে যায়। সিমিলারলি নিউট্রনের ক্ষেত্রে নিউট্রনের সমতুল্য শক্তি তাহলে ভরটা শুধু পাল্টে গিয়ে এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা 50 হয়ে যাবে, তোমরাও করে নেবে। এটা আছে 942.18 আছে, 2 করে দেওয়া যায়, এখানে 8 করতে পারি মেগা ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের একটি ইলেকট্রনের সমতুল্য পরিমাণ শক্তি, তাহলে ওটা ভরটা হয়ে যাচ্ছে 9.11 10 to the power minus 31, 9.11 512.43 into 10 কিলো ইভি, মানে মেগাতে করলে 0.3 ঘোরা গেলে দশমিক চলে আসবে, 0.512 ইভি মতন আসছে সমতুল্য পরিমাণ শক্তি। মানে দেখতেই পাচ্ছি একটি প্রোটন একটি
একটি নিউট্রন এবং একটি ইলেকট্রনের ক্ষেত্রে ভর শক্তি তুল্যতা অনুসারে সমতুল্য পরিমাণ শক্তিগুলো কত হলো সেগুলো আমরা একটু নির্ণয় করে নিলাম। এরপর চলে যাব আমরা পরবর্তী যে বিষয়, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। নিউক্লিয়াসের কি কি কণা থাকে সেই বিষয়গুলো তোমাদের সবাই অবগত আছো, সেই নিয়ে আমি আর কিছু বলবো না। বা নিউক্লিয় বল কি, এগুলো তোমরা সবই পড়েছো, ছোট থেকে পড়ে আসছো। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আমি জোর দিয়ে তোমাদের, বা যেগুলো আমাদের বোর্ড এক্সাম বা পরীক্ষার জন্য লাগে সেইগুলো আমি গুরুত্ব দিয়ে বলছি। নেক্সট আমাদের পয়েন্ট, পারমাণবিক ভর একক। পরমাণুর ভর বা তার উপাদান কণিকাগুলোর ভর এতটাই কম যে তাদের ক্ষেত্রে গ্রাম কেজিতে প্রকাশ করাটা কিছুটা অসুবিধা থাকে ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো সেই সুবিধা যাতে সুবিধা হয় তার জন্য একটা একক অবতারণা করা হয়, যেটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর একক, যেটার চিহ্ন হচ্ছে ইউ, অনলি ইউনিট। আগে আমরা এটাকে বলতাম AMU, এখন বর্তমানে সেটা হয়ে গেছে অনলি ইউ। এত ইউ বা এটা হচ্ছে জাস্ট ইউনিট, অনেক ক্ষেত্রে এটাকে ডালটন বলা হয়। ঠিক আছে, তো পারমাণবিক ভর একক কি? কার্বন পরমাণুর একটা ভরের, কার্বন পরমাণুর একটি পরমাণুর ভরের 1/12 অংশ পরিমাণ যতটা ভর হবে সেই পরিমাণ ভরকে বলা হবে এক পারমাণবিক ভর একক। কার্বন 12 আইসোটোপের, যেটা ন্যাচারাল আইসোটোপ বা স্টেডি আইসোটোপ, একটি পরমাণুর ভরের 1/12 অংশ পরিমাণকে, ভরকে বলা হয় 1U। তাহলে একটা কার্বন পরমাণুর ভরের ভর যত, তার 1/12 অংশ যত হবে সেটা হচ্ছে 1U। যত গ্রাম হবে তত গ্রাম সমান 1U, বা যত কেজি হবে তত কেজি সমান 1U বা AMU। AMU লিখলেও কেউ কাটবে না, ডালটন লিখলেও কেউ কাটবে না, কিন্তু ইউ লিখবে তোমরা, ঠিক? তো দেখি C12, এখান থেকে আমরা বুঝতে পারছি এর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলছি, সরি, ভর সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12। সুতরাং 6.023 ইন্টু 10⁻23, মানে অ্যাভোগাড্রো সংখ্যক এতটি। এখান থেকে আমরা বুঝতে পারছি কি অ্যাভোগাড্রো সংখ্যক 1 গ্রাম পরমাণু পরিমাণ হচ্ছে 12 গ্রাম। যেহেতু 1 গ্রাম পরমাণু কার্বন সমান 12 গ্রাম কার্বন, সুতরাং 1 গ্রাম পরমাণু অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রাম পরমাণুতে কতগুলো পরমাণু থাকে? এতটি C পরমাণুর ভর সমান 12 গ্রাম। অর্থাৎ একটি C পরমাণুর ভর সমান তাহলে কত? 12 বাই, দিস ইজ অ্যাভোগাড্রো নাম্বার Na, আমি মানটা পরে লিখছি, এত গ্রাম। সুতরাং পারমাণবিক ভর এককের সংজ্ঞা কি? একটি পরমাণুর ভরের 1/12 অংশ। সুতরাং 1U ইকুয়ালস টু একটি পরমাণুর ভর বেরিয়েছে 12 বাই অ্যাভোগাড্রো ইন্টু 1/12 তো গ্রাম, তাহলে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার এত গ্রাম। এটা হিসাব করলে আসবে 1.66 10⁻⁻24 গ্রাম।
তার মানে এক পারমাণবিক ভর একক সমান হলো সমতুল্য পরিমাণ ভর গ্রামে কত 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা সমতুল্য পরিমাণ 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এই হচ্ছে 1 mu বা 1 ইউ বা 1 ডাল্টন পরিমাণ ভরকে বোঝানো হচ্ছে। তাহলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের, সুতরাং প্রোটনের ভর তাহলে কত হবে? গ্রামে ছিল হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24। তাহলে প্রোটনের ভর আমাদের চলে আসবে কত? ইউ 1.6725। তাহলে এত গ্রাম সমান এত 1 ইউ, তাহলে এত গ্রাম সমান কত? তাহলে ভাগ করতে হবে। (1.6725) divided by 1.66, 1.0075 আমাদের ভ্যালু অনুসারে আসছে। এটাকে এত ইউ, অনেক ক্ষেত্রে 1.0073 ধরা হয়, ধরলেই হলো, অসুবিধা নেই। আর নিউট্রনটা দেখি, অর্থাৎ নিউট্রনের ভর (1.6750 10⁻⁻24 by 1.66 10⁻⁻24). তাহলে এটা কত হবে? 25 এর জায়গায় 50, 1.0090। তাহলে এটা হচ্ছে প্রোটনের ভর, এটা নিউট্রনের ভর। দেখা যাচ্ছে ঠিকঠাক? এবং ইলেকট্রনের ভর তাহলে কত? 9.11 ইন্টু 10⁻⁻28 by 1.66 10⁻⁻24। তাহলে 9.11 ইন্টু 10⁻⁻28 divided by 1.66 into 10⁻⁻24। (0.3055). তাহলে এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন ইন atomic mass unit. This is mass of proton, mass of proton, this is mass of proton, and this is mass of neutron. এই তিনটে মান তোমরা চেষ্টা করবে মনে রাখার, অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো পারমাণবিক ভর এককে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর কত, এবং এক পারমাণবিক ভর এককের যেগুলো বক্স আছে এগুলো অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভালো করে মনে রাখার বা আয়ত্ত করার চেষ্টা করবে। এরপর আমরা দেখব, তো এগুলো তো আমরা শিখে নিলাম, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, সেগুলোর সমতুল্য পরিমাণ আমাদের ভর ইউ ইউনিটে, ইউ এককে বা পারমাণবিক ভর এককে কত হয়। তো এবার দেখব পারমাণবিক ভর এককের সমতুল্য পরিমাণ শক্তি। পারমাণবিক ভর এককে সমতুল্য পরিমাণ শক্তিটা কত সেটা একটু আমাদের দেখে নিতে হবে। নেক্সট আমাদের টপিক পারমাণবিক ভর এককের সমতুল্য পরিমাণ
ইম্পর্টেন্ট, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা জানি 1 AMU বা 1 U সমান 1.66 10 to the power minus 27 kg। তো এটা হচ্ছে ভর। তো সমতুল্য পরিমাণ শক্তি বার করতে গেলে E সমান mc স্কয়ার। তো E = mc স্কয়ার যদি করতে হয় আমাদের, আমরা কি করে করব? m টা কত আমরা একবারে EV তে বার করব, 1.66 10 to the power minus 27। আলোর বেগকে একটু অ্যাপ্রক্সিমেট আমরা ধরি 3 into 10 to the power 8, এটা হচ্ছে 2.998 into 10 to the power 8। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 10 to the power minus 19। এটা অ্যাপ্রক্সিমেট থেকে পারফেকশনে আসার জন্য আমরা এই ভ্যালুগুলো ধরে থাকি। তাহলে এটা আমাদের কত আসছে 1.66 into 10 to the power minus 27 into 2.998 into 10 to the power 8 whole square, যেটা হলো divided by 1.602 into 10 to the power minus 19। 931.3, এটা প্রায় চলে আসছে 931.3 into 10 to the power 6 eV। এটাকে আমরা ধরে নেব সব সময় ব্যবহার করার ক্ষেত্রে, এটাকে আরেকটু এখানে একটা যদি 2 ধরি আর একটা আরো ইলেকট্রনিক চার্জটাকে আরো যদি পারফেকশনে নিয়ে আসি, তাহলে এটা 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই হচ্ছে আমাদের 931 লিখলেও হবে। তার মানে 1 AMU এর অর্থাৎ 1 U ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা দিয়ে অঙ্ক করার সময় 931 ধরে করলেও চলবে। ঠিক আছে, এটা আমাদের খুব কাজে লাগবে। 1 U এর ডাইরেক্ট, তাহলে আমাদের mc স্কয়ার করতে হবে না। কোনো কিছু ভর যদি আমরা অ্যাটমিক মাস ইউনিটে নির্ণয় করতে পারি পারমাণবিক ভর এককে, তাহলে তাকে ডাইরেক্ট 931.2 দিয়ে গুণ করলেই সমতুল্য পরিমাণ শক্তিটা কত হচ্ছে সেটা আমরা ওখান থেকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের খুব কাজে লাগবে, এটা মনে রাখবে। এটা খুব বক্স এগুলো করে দিচ্ছি মনে রাখার জন্য, মনে রাখতে হবে। এরপর চলে আসি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভর ত্রুটি ও বন্ধন শক্তি। এবং বন্ধন শক্তি থেকে নির্ণয় করব, আমাদের অঙ্ক আসে বন্ধন শক্তি নির্ণয়ের। এটা খুব গুরুত্বপূর্ণ, ভর ত্রুটি ও বন্ধন শক্তি। ভর ত্রুটি মানে কি, যখন কোনো নিউক্লিয়াসের কথা বিবেচনা করি, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন গুলো থাকে, তো ভর ত্রুটি বা মাস ডিফেক্ট ডিনোটেড বাই ডেল্টা এম। এটা মানে নিউক্লিয়ন গুলির ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। খুব কম কিন্তু সেটা আমাদের কাজে লাগবে। তো নিউক্লিয়নগুলির ভরের সমষ্টি নিউক্লিয়াসের ভরের তুলনায় যতটা বেশি হয় সেটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট বলা হচ্ছে। আর ভর ত্রুটি, এই যে ভর ত্রুটি ঘটলো, সেই পরিমাণ শক্তি ভর সমতুল্য পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, গিয়ে নিউক্লিয়ন মানে নিউট্রন প্রোটনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখার জন্য শক্তি প্রদান করছে। ঠিক আছে, নিউক্লিয়াসটাকে গঠন করতে গেলে যে পরিমাণ, নিউট্রন প্রোটনগুলোকে দৃঢ়ভাবে সংঘবদ্ধভাবে রাখার জন্য যে পরিমাণ শক্তি দরকার, বা নিউক্লিয়াসের স্থায়িত্ব বৃদ্ধির জন্য যে পরিমাণ শক্তির দরকার, সেটাই হলো তার বন্ধন শক্তি। তার মানে বন্ধন শক্তি মানে হলো, বন্ধন শক্তি হচ্ছে এক কথায় বলতে গেলে, বন্ধন শক্তি হলো
ভর ত্রুটির সমতুল্য পরিমাণ শক্তি। ভর ত্রুটিকে যদি শক্তিতে রূপান্তরিত করি 1U = 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, এইটি কনভার্ট করে দিই শক্তিতে, তখন যে পরিমাণ শক্তি হবে সেটাকে ডিফাইন করা হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি। তো কোন একটা নিউক্লিয়াস ZA, একটি নিউক্লিয়াস যদি বলি, যদি ZA হয়, Z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, A হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, তাহলে এর ক্ষেত্রে ডেল্টা M কত হবে? এর ভেতর প্রোটন আছে Z খানা, তাহলে Z * MP প্লাস প্রোটন আছে Z খানা, প্রোটন সংখ্যা হলো Z, নিউট্রন সংখ্যা A - Z, তাহলে নিউক্লিয়ন গুলোর মোট ভর কত হবে? Z * MP প্লাস A - Z মাস অফ নিউট্রন মাইনাস এই নিউক্লিয়াসের একটা ভর হলো মাস অফ নিউক্লিয়াস ক্যাপিটাল। তো এই যে রিলেশনটা পেলাম Z * MP মানে প্রোটনের ভর, এটা হচ্ছে প্রোটনের মোট ভর, যতগুলো প্রোটন আছে তাদের ভর, এটা হচ্ছে প্লাস নিউট্রনের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর কি করে বার করা হয়? পরমাণুর ভর থেকে যদি ইলেকট্রনগুলোর ভরকে বিয়োগ করে দিই তাহলে নিউক্লিয়াসের ভর বেরোয়। পারমাণবিক ভর থেকে ইলেকট্রনের ভর, পারমাণবিক ভর থেকে এটা খুব সামান্য সূক্ষ্ম পার্থক্য হয়, যদি পরিমাপটা খুব ছোটখাটো না হয়, সূক্ষ্ম পরিমাপ না হয়, সেক্ষেত্রে পারমাণবিক ভরকেই আমার নিউক্লিয়াসের ভর হিসেবে বিবেচনা করা হয়, খুব সূক্ষ্ম পরিমাপ ছাড়া। আর সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে পারমাণবিক ভর থেকে ইলেকট্রনের ভরকে বিয়োগ করে দিলে নিউক্লিয়াসের ভর পাওয়া যায়। এগুলো দেওয়া থাকবে ভ্যালুগুলো। তো এই হচ্ছে আমাদের ভর ত্রুটি। আর বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, এটা কত? ভর ত্রুটির সমতুল্য পরিমাণ শক্তি। ভর ত্রুটিকে c² দিয়ে গুণ করলে এটা চলে আসবে, যদি এই ভর ত্রুটি হয় গ্রাম বা কেজি এককে, সেই ক্ষেত্রে c² দিয়ে গুণ করব। গ্রাম বা কেজি এককে যদি ভর ত্রুটি নির্ণয় করি তখন আমরা সেটাকে c² দিয়ে গুণ করব। আর যদি ভর ত্রুটিকে ইউ এককে প্রকাশ করি, ইউ একক হলে সেক্ষেত্রে বাইন্ডিং এনার্জি হবে ডেল্টা M ইন্টু 931.2 MeV। এটা যদি পারমাণবিক ভর এককে প্রকাশ করা হয় সেক্ষেত্রে এক পারমাণবিক ভর একক বা 1 ইউনিট ইকুয়ালস টু কত? সমতুল্য শক্তি 931.2, সেটা দিয়ে গুণ করে দিলেই আমাদের হিসাব চলে আসবে। আশা করি বোঝা গেছে। গ্রাম কেজিতে থাকলে c² দিয়ে গুণ করব, জুল আরকে বেরোবে। আর MU-তে থাকলে বা ইউতে থাকলে সেটাকে আমরা বার করব 931.2 দিয়ে ডাইরেক্ট গুণ করব, MeV এককে শক্তির পরিমাণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা দুই একটা উদাহরণ দেখি। বইতে অনুশীলনীতে, ছায়া প্রকাশনীর বইতে বা অন্য কোনো বইতে কোনো অঙ্ক দিয়েছে কিনা সেটা দেখব, তাহলে আমাদের পড়াতে সুবিধা হবে। সেট 1 এর 2 নম্বর কোশ্চেন, একটি প্রোটনের নিউট্রনের ভর দিয়ে দিয়েছে, বন্ধন শক্তি নির্ণয় করা। তো
তার আগে কয়েকটা কথা বলে নিই। বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হলে সেই সকল পরমাণু নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি হয়। মানে এদের বিচ্ছিন্ন করতে বেশি পরিমাণ শক্তি লাগে। তো বন্ধন শক্তি পার নিউক্লিয়ন এদিকে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, আর এদিকে হচ্ছে ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এদিকে ভর সংখ্যা যদি প্লট করা হয়, এটা হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। এক্ষেত্রে একটা লেখচিত্র পাওয়া যায়, দেখা যায় এরকম ভাবে ওঠে। লিথিয়ামেরটা একটু কম, আস্তে আস্তে এরকম হচ্ছে। এটা একটু নিচ দিয়ে যাবে। অনেকগুলো খোঁজ থাকে, জাস্ট বোঝানোর জন্য বলছি। ব্যাপারটা মনে রাখা দরকার নেই বোঝার জন্য। তো যাদের এ লেস দেন 20 মানে হালকা, যাদের এ গ্রেটার দেন 200 মানে ভারী, তাদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি প্লাস নিউক্লিয়নটা একটু কম হয়। সেই জন্য এই নিউক্লিয়াসগুলো একটু অস্থায়ী প্রকৃতির হয়। তো স্থায়িত্ব বৃদ্ধির জন্য কি করে, হালকাগুলো জুড়ে গিয়ে এদের মধ্যবর্তী অঞ্চলটা একটা স্থায়ী অঞ্চল। মধ্যবর্তী অঞ্চলে যে মৌলগুলো আছে তাদের পরমাণু নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি, কারণ এদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 8 বা 8 এর কাছাকাছি। কিন্তু যাদের ক্ষেত্রে কম হয় তাদের ক্ষেত্রে কিন্তু যারা হালকা মৌলগুলো জুড়ে যেতে চায় এবং ভারী মৌলগুলো বিভাজিত হতে চায়, দিয়ে জুড়ে গিয়ে ভারী হতে গিয়ে, ভারী হলে তাদের বন্ধন শক্তি বাড়বে, মানে 20 থেকে বাড়াতে চায়, এটা 200 থেকে কমাতে চায়। এই কারণে তাহলে এদের বন্ধন শক্তি পার নিউক্লিয়ন নিম্নমানের হওয়ায় এদের পরমাণু
নিউক্লিয়াসগুলি স্থায়িত্ব কম হয়। এই কারণে হালকা মৌলের পরমাণুগুলির সংযোজন ঘটিয়ে এবং ভারী মৌলের পরমাণুগুলি বিভাজন ঘটিয়ে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বৃদ্ধির মাধ্যমে স্থায়িত্ব বৃদ্ধি করে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা খুব ভালো করে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা যেন খুব ভালো করে তোমাদের খেয়াল রাখো বিষয়টা। আর একটা কথা বলা হয়নি, এই যে গ্রাফের একদম পিক চূড়া, এখানে তিনজন থাকে, আয়রন, কোবাল্ট, নিকেল। তিনজনেরই প্রায় 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট এর কাছাকাছি এদের সব থেকে স্থায়ী নিউক্লিয়াস হিসেবে গণ্য করা হয় আয়রন, কোবাল্ট, নিকেলকে। Fe আয়রন, কোবাল্ট, নিকেলকে সবচেয়ে স্থায়ী মৌল হিসেবে গণ্য করা হয়। 60-62 আশেপাশে ভর সংখ্যা, ঠিক আছে, বা নিউক্লিয়ন সংখ্যা। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন উঠে যাচ্ছে। গ্রাফটা পরীক্ষায় করে, হ্যাঁ গ্রাফটা আসে যে সুস্থিত অঞ্চল এবং সুস্থির অস্থির অঞ্চল চিহ্নিত করতে বলে, এটা বলে দেবে কোনটা সুস্থির। তাহলে এইটা অস্থির অঞ্চল, এদিকে অস্থির অঞ্চল, এই জায়গাটা সুস্থির। কত থেকে কত? 20 থেকে 200-র মধ্যে যাদের ভর সংখ্যা তারা সুস্থিত, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা 8-এর কাছাকাছি, একটু 8-এর বেশি। তো আমরা কতগুলো বার করি, লিথিয়ামেরটা একটু বার করে দেখি, কত নিচের দিকে আছে দেখতে পাচ্ছি। তো আমরা লিথিয়ামেরটা, তো ছায়া প্রকাশনীর বইতে আমাদের সেট 1-এর 2 নম্বর অঙ্ক অক্সিজেনেরটা দিয়েছে। অক্সিজেনটা একটু বার করি, কত আসলে স্থায়ী অবস্থায়। এটা মুছে দিই, তোমরা ভালো করে লিখে নেবে, বিষয়গুলো পড়বে এবং তোমাদের যে বই আছে সেটাও পড়বে অবশ্যই। লেখচিত্রটা বইতেও দেওয়া আছে, কিন্তু অনেক কথাই বলা থাকে না, ফান্ডামেন্টাল কথাগুলো। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি একটা প্রবলেমে। বলছে একটি প্রোটন, এটা হচ্ছে ছায়া প্রকাশনী, সেট 1, প্রবলেম নাম্বার 2। একটি প্রোটনের ভর দিয়ে দিয়েছে, মাস অফ প্রোটন বলে দিয়েছে 1.0073। বলছিলাম তখন আমাদের 75 এসেছিল। নিউট্রন দিয়েছে 1.0087, আমাদের 9 এসেছিল, যেটা দেবে। আর অক্সিজেন O16 এর নিউক্লিয়াসের ভর দিয়েছে, মাস অফ নিউক্লিয়াস দিয়ে দিয়েছে
15.9905 ওকে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বার করতে হবে, আমরা করে ফেলি। নিউক্লিয়ন তাহলে নিউক্লিয়ন প্রতি, এবং সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসবো, এটা সুস্থিত না অস্থির সেটা আমরা দেখে নেবো কেমন আসছে ফেলটা। নিউক্লিয়ন প্রতি বন্ধন, তাহলে ডেল্টা এমটা কত, ভর ত্রুটি। অক্সিজেনের 8 আমরা জানি, তাহলে 8 mp প্লাস 8 mn মাইনাস m নিউক্লিয়াস। এটা কত আসে আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট ফেলবো। তাহলে 8 × 1.0073 প্লাস 8 × 1.0087 যেটা এলো মাইনাস 15.990525 990525। এটা এলো আমাদের 0.137475। তাহলে বাইন্ডিং এনার্জি কত, বন্ধন শক্তি কি করতে হবে, বন্ধন শক্তি মানে কি, বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি ইউতে থাকলে 0.0137475 ইন্টু 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট ইন্টু 931.2 128.01 না লিখলে হতো। অর্থাৎ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি চলে এলো। নিউক্লিয়ন সংখ্যা কত, 16, মানে ডিভাইডেড বাই 16, 8.001 8 এর কাছাকাছি বা 8। তাহলে অক্সিজেন O16টা কিন্তু হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস। যদি আমি বলেছি ভর সংখ্যা যাদের ক্ষেত্রে 20 কম, 20 কম অনেকেই আছে যে অ্যাকচুয়ালি প্রথম দিকে যারা, তারাই নিউক্লিয় সংযোজন ঘটায়। তো এর তথ্য মোটামুটি কিছু কিছু দেখায়, ব্যতিক্রমী থাকতে পারে। আর লিথিয়াম একটু দেখি, লিথিয়ামেরটা এবার একটু আমরা দেখে নেবো লিথিয়ামের কত আসে। লিথিয়াম পরমাণুটা এবার দেখে নিই। লিথিয়াম 3.7 এর ক্ষেত্রে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত, এটা আমরা বার করতে চাইছি। লিথিয়ামের ক্ষেত্রে এর ক্ষেত্রে ভরটা হচ্ছে 7.016। তাহলে এর ক্ষেত্রে প্রোটন আছে 3টে, তাহলে 3 mp, নিউট্রন আছে 4টে। এই ভ্যালুটা কত আসে আমরা একবার লিখে ফেলি এখানে ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে 3টে প্রোটন, 3 × 1.0073 আমরা এই ভ্যালুগুলো নিয়েই করছি, প্লাস 4 × 1.0087 মাইনাস 7.016, 0.0407। তাহলে বন্ধন শক্তির মানটা কত, বন্ধন শক্তি কত করতে হবে আমাকে, ওটাকে 931 0.0407 ইন্টু 931.2 দিয়ে গুণ করে দিতে হবে, এত এমবি।
তাহলে এই ভ্যালুটা কত চলে এলো ইনটু 931.2 37.89 করে দিয়ে করে 899 আছে তাহলে 37.9 মেগাইলেকট্রন ভোল্ট। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হবে? 7টা নিউক্লিয়ন আছে, ডিভাইডেড বাই 37.9 divided by 7 5.414 আছে, ঠিক আছে। এটাই তাহলে দেখো লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মানটা অনেকটাই কমে গেল। এরপর চলে আসি আমাদের পরের যে বিষয়, সেটা হচ্ছে নিউক্লিয়াসের আয়তন ও নিউক্লিয়াসের ঘনত্ব। রাদারফোর্ড করেছিলেন, এটা আমরা দেখব নিউক্লিয়াসের আয়তন ও ঘনত্ব, খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং দেখা যায় এখান থেকে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না। তো দেখি, রাদারফোর্ড ধরেছিলেন নিউক্লিয়াসকে গোলক হিসেবে কল্পনা করেছিলেন। এর ভেতরে নিউক্লিয়নগুলো যেগুলো থাকে সেগুলো গোলক। এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের বলছি প্রত্যেকটা নিউক্লিয়নের, অনেক বড় করে দেখাচ্ছি বোঝানোর জন্য, এত বড় বড় তো আর হয় না, এভাবে আছে। প্রত্যেকটা কিন্তু সমান ব্যাসার্ধ, ছোট বড় হচ্ছে তাও আমি বলছি এদের ব্যাসার্ধগুলো সমান। একটু ছোট বড় আমি এঁকে ফেলেছি। তো তোমাদের প্রত্যেকটা হচ্ছে R0, নিউক্লিয়নগুলির ব্যাসার্ধ R0। তো R0টা হচ্ছে নিউক্লিয়নগুলির ব্যাসার্ধ। এর মানটা হয় 1.2 10 to the power -15 মিটার, মানে 1.2 ফেমটোমিটার। এই মানটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি R ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি কি 4/3 পাই R3। নিউক্লিয়াসের মোট যে আয়তন, তার ভিতরে নিউক্লিয়নগুলো আছে আঁটোসাঁটো হয়ে, তাহলে কতগুলো নিউক্লিয়ন আছে? A সংখ্যক, A ইন্টু 4/3 পাই R0 কিউব লিখতেই পারি। একটার আয়তন 4/3 পাই R0 কিউব, কতগুলো আছে? A সংখ্যক নিউক্লিয়ন, তাহলে R চলে এলো A টু দি পাওয়ার 1/3 ইন্টু R0। খুব ইম্পর্টেন্ট রিলেশন, এখান থেকে আমাদের অঙ্ক আসে, অবশ্যই করিয়ে দেবো। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র কি? A টু দি পাওয়ার 1/3 ভর সংখ্যা টু দি পাওয়ার 1/3 পারমাণবিক ভর ইন্টু R0। R0 এর মান 1.2 10 টু দি পাওয়ার -15। তাহলে ঘনত্ব বার করি। খুব দেখতে পাচ্ছি ছোট বিষয়টা, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়নের ভরকে ব্যাসার্ধ এবং ভর ধরে নিলাম m0। প্রত্যেকটা নিউক্লিয়নের ভর, প্রোটন বা নিউট্রনের ভরটাকে 1.67 ধরবো। একটার ক্ষেত্রে 50 আছে, একটা 25 আছে, 1.67 10 টু দি পাওয়ার -27 কেজি ধরে নেব। তাহলে দেখো কতগুলো আছে? A সংখ্যক আছে, A সংখ্যক নিউক্লিয়নের মোট ভর এটা। আর মোট আয়তন কত? 4/3
পাই r0 কিউব ইনটু a। নিউক্লিয়াসের মোট নিউক্লিয়নগুলির মোট ভর বাই নিউক্লিয়নগুলির মোট আয়তন, তাহলে এটা চলে আসছে m0 বাই 3m0 বাই 4 পাই r0 কিউব। This is not a function of a। তাহলে সকল আইসোটোপের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের ঘনত্ব সমান হবে, ভর সংখ্যার উপর নির্ভর করছে না। প্রশ্নটা 2 নম্বরে এইভাবে দেখিয়ে দিতে হবে। তাহলে মানটা কত আসছে হিসাব করুন। নিউক্লিয়াসটার ঘনত্ব কত আসে সেটা আমরা দেখব। তাহলে 3 ইনটু 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27, আমি মানটা লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই 4 পাই ইনটু 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15 কিউব 2.3 ইনটু 10 টু দি পাওয়ার 17 কেজি পার মিটার কিউব। বুঝতেই পারছি কতটা ঘনত্ব, হিউজ পরিমাণ ঘনত্ব। এখান থেকে বোঝা যায় নিউক্লিয়াসটা এতটাই ছোট, তার মধ্যে হিউজ পরিমাণ ঘনত্ব মানে কি খুব ক্ষুদ্র স্থানের মধ্যে প্রচুর পরিমাণ ভর অন্তর্নিহিত হয়ে আছে, এবং এখান থেকে বোঝা যায় নিউক্লিয়াসটা কতটা ছোট। ছোট স্থানে যদি অনেক ভর থাকে তখন তার ঘনত্ব অনেক বেশি হয়। ওকে, আর এখান থেকে বুঝতে পারলাম নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না, সকল আইসোটোপের ক্ষেত্রেই এক হবে, এবং এই সূত্রটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এবং নিউক্লিয়াসের ঘনত্বটা ভর সংখ্যার উপর নির্ভর করছে না, সেটাও আমরা বুঝে গেলাম। এবার যদি কিছু প্রবলেম দেখি, বললো ধরো আমাদের একটা প্রবলেম দেখছি আমরা, অক্সিজেনের দুটো আইসোটোপ ঠিক করে নেবে তোমরা। নিউক্লিয়াসের ঘনত্বটা এতটাই বেশি, এখান থেকে বুঝতে পারছি অতি ক্ষুদ্র স্থানে প্রচুর পরিমাণ ভর নিহিত আছে, সেই জন্য নিউক্লিয়াসের ঘনত্বটা এত একটা বড় মানের এলো। 2.3 10 টু দি পাওয়ার 17 কেজি পার মিটার কিউব বা 2.3 10 টু দি পাওয়ার 14 গ্রাম পার সিসি। বললো অক্সিজেনের দুটি আইসোটোপ টোপের অক্সাইড দুটো আইসোটোপ বলে দিয়েছে O18 আর O16। ব্যাসার্ধের অনুপাত কত? তো আমরা শিখেছি কি, আর নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত, তাহলে r ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1/3 ইনটু r0। তাহলে r1 বাই r2, প্রথমটার ব্যাসার্ধ ধরলাম r1, দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরলাম r2, তার মানে কত হবে a1 বাই a2, r0 দুটো ভাগ করলে কেটে যাবে, হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ 18 বাই 16 হোল টু দি পাওয়ার 1। তাহলে আমাদের 18 ভাগ 16 টু দি পাওয়ার 1/3, 1.04। আরো আছে 004 আছে। তো এই ধরনের প্রবলেম আরেকটা দেখি, বলো O16 এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3 ফার্মি, অক্সিজেন এটা দিয়েছে হচ্ছে নাইট্রোজেন। তাহলে লেডের হলো O16 8/16 এর ব্যাসার্ধ
এর ব্যাসার্ধ দিয়েছে 3 × 10⁻⁻15 মিটার। এত হলে 8205 মানে লেডের ব্যাসার্ধ কত? পিবি 8205 এর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? তাহলে আমাদের সেই আবার একই সূত্র, তাহলে আর অক্সিজেন বাই আর পিবি সমান তাহলে কত হবে? এ কত? অক্সিজেনের হচ্ছে 16 বাই এর হচ্ছে 205 কারণ আর জিরো গুলো কেটে যাচ্ছে, এটা আমাদের কনস্ট্যান্ট, আর জিরোটা কনস্ট্যান্ট, তাহলে কেটে গেল। তাহলে আর পিবিটা চলে আসছে কত? মানটা বসিয়ে দিই। 3 ফেমটোমিটার দেওয়া আছে, দ্যাট ইজ 3 এটা ইন্টু 10⁻⁻15 ইন্টু ডিভাইডেড বাই 205 ভাগ 16 টু দি পাওয়ার 1/3 7.02 10⁻⁻15 7.019 আছে, 0.019 লিখি 10⁻⁻15 লেড 8205 এর পরমাণুর ব্যাসার্ধ চলে এলো 7.0, এটাকে 7ও লিখতে পারো, ইন্টু 10⁻⁻15 মিটার। তো এই ধরনের প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে 2 নম্বরে, এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন আসে, তো এগুলো ভালো করে দেখবে। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে সমাবেশ ভগ্নাংশ। তো আমরা দেখলাম নিউক্লিয়াসের ক্ষেত্রে যে নিউক্লিয়নগুলোর তো ভেতরে গোলক হিসেবে কল্পনা করলে তো হিসাব মতন কিছুটা করে কিন্তু জায়গা এক্সট্রা থাকছে। তো সমাবেশ ভগ্নাংশ হলো ভর ত্রুটি ডেল্টা এম বাই পারমাণবিক ভর। পারমাণবিক ভর এই দুটো রেশিওকে বলা হচ্ছে সমাবেশ ভগ্নাংশ। ভর ত্রুটিকে যদি আমরা পারমাণবিক ভর সংখ্যা দিয়ে ভাগ করে দিই, বা পারমাণবিক না দিকে পরমাণুর ভর সংখ্যা সবচেয়ে ভালো, পরমাণুর ভর সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি সেটাকে বলা হচ্ছে সমাবেশ ভগ্নাংশ। মানে ছিল কিন্তু নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যেটা আমরা বার করেছিলাম। তো তাই যদি করি তাহলে এটা চলে আসছে আমাদের এফ, প্যাকিং ফ্র্যাকশন এফ চলে আসছে। তো সেটা কি? পারমাণবিক ভর যদি এম ধরি, পারমাণবিক ভর সমান ধরলাম এম, আর পরমাণুর ভর সংখ্যা ধরলাম এ, তাহলে এটা চলে আসছে এম মাইনাস এ, তাহলে এখান থেকে আমাদের এম চলে আসছে 1 প্লাস এফ। সমাবেশ ভগ্নাংশ তাহলে কি দাঁড়ালো? ভর ত্রুটি হলো পারমাণবিক ভর থেকে পরমাণুর ভরকে যে ফারাক থাকে সেটাকেই বলা হচ্ছে সমাবেশ ভগ্নাংশ। এবার এই সমাবেশ ভগ্নাংশ
বনাম, এদিকে যদি ভর সংখ্যা দিই, এদিকে যদি সমাবেশ ভগ্নাংশ F, তার ক্ষেত্রে মোটামুটি 20 থেকে 100, 200 লেখা যায়, 180 লেখা যায়। এদের মধ্যে যে পারমাণবিক ভর সংখ্যা যাদের, তাদের ক্ষেত্রে আমাদের 20 থেকে কম, এদিকে 20 থেকে বেশি, তাদের ক্ষেত্রে প্যাকিং ফ্যাকশন গুলো ঠিক গ্রাফটা আসছে এরকম আসে। এদিকটা হচ্ছে 20, এদিকটা হচ্ছে 180। তো দেখতেই পাচ্ছি ছবিটা কিভাবে আমাদের ফল করেছে গ্রাফটা। তো যাদের ভর সংখ্যা 20 কম আর যাদের 180 বেশি, সেই স্থায়ী পরমাণুগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর সংখ্যা অপেক্ষা পরমাণুর ভর সামান্য বেশি হয়। মানে এদের ক্ষেত্রে এর থেকে কম, এটা হচ্ছে A less than 20 রিজিয়ন, A greater than 180। এই দুটো রিজিয়নের ক্ষেত্রে আমাদের পারমাণবিক ভর পরমাণুর ভর অপেক্ষা সামান্য বেশি হয়। আর বাকিগুলোর মধ্যবর্তী অঞ্চলটার ক্ষেত্রে আমাদের উল্টোটা হয়, M এর মানটা A অপেক্ষা সামান্য কম। ঠিক আছে, তো এই যে মধ্যবর্তী অঞ্চলের পরমাণুর ক্ষেত্রে পরমাণুগুলির ভর আমাদের পূর্ণ সংখ্যা থেকে, অ্যাকচুয়ালি পরমাণুর ভরের নিকটবর্তী যে পূর্ণ সংখ্যা, পরমাণুর ভরের নিকটবর্তী যে পূর্ণ সংখ্যা, সেটিকে M বলা হচ্ছে। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে 20 কম বা 180 বেশি, তাদের ক্ষেত্রে এই পূর্ণ সংখ্যার অপেক্ষা একটু বেশি হচ্ছে। এদের ক্ষেত্রে মানে A less than 20 আর A greater than 180, এদের ক্ষেত্রে কি হচ্ছে, ভর সংখ্যা নিকটবর্তী যে পূর্ণ সংখ্যা অপেক্ষা বেশি। A greater than, এদের ক্ষেত্রে নিকটবর্তী যে পূর্ণ সংখ্যা তার থেকে পরমাণুর যে ভর সংখ্যাটা সেটা সামান্য পরিমাণ বেশি হচ্ছে। ঠিক আছে, আর মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রে, মানে এই রিজিয়নটার ক্ষেত্রে মধ্যবর্তী অঞ্চলে A less than, এটা আমাদের সহজ ভগ্নাংশ কাকে বলে সেটা আসতে পারে। তো এই বিষয়গুলো তোমরা দেখবে, আজকের ক্লাসে আমি যেগুলো করালাম সবই গুরুত্বপূর্ণ। তো এই ফার্স্ট পোর্শনটা হলে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি অংশটা আছে, সেটা সামনের দিন করাবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি, তোমরা ভালো করে দেখে নাও এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো, আর অবশ্যই ভালো করে লিখে নেবে। এবং এই যে অঙ্কগুলো করালাম, কিছু অঙ্ক করালাম, যেমন বাইন্ডিং এনার্জি বার করা, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, রেডিয়াসের মান বার করা নিউক্লিয়াসের, সেই অঙ্কগুলো তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো তোমরা একটু করে নেবে। আমরা নেক্সট দিন তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ করব এবং কিছু গাণিতিক সমস্যা সেদিনকেও দেখব। আমাদের এখান থেকে অনেক অঙ্ক আছে এবং যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ বা যে সূত্রগুলো, যে মানগুলোকে আমি বক্স করে দিয়েছি, ওগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আজকে বলেই শেষ করছি। আবার সামনের দিন নতুন টপিক নিয়ে আমি চলে আসবো। ততক্ষণে তোমরা
এই বিষয়গুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকে এই বলে শেষ করো।